শেয়ার বাজারে তো সবাই আসতে চান, কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট ঠিক করে কতজন আর করতে পারেন? সেই জন্য আমরা আজকে কয়েকটা সহজ ডিসিপ্লিন এবং সহজ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো মেনটেন করলে এবং দীর্ঘদিন যাবত মেনটেন করলে অবশ্যই, কারণ আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি, আমরা আমাদের চ্যানেলে ট্রেডিং নিয়ে কোনো কথা বলি না। তো যাই হোক, লং টার্ম ইনভেস্টমেন্ট করলে স্টক মার্কেটে কিভাবে আপনি কয়েক কোটি টাকা ইনকাম করতে পারবেন তার বিষয়ে আজকে আলোচনা করার বিষয়। পুরো ভিডিওটা দেখবেন, খুব আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং হতে চলেছে। নমস্কার, আমি অরিজিৎ, ইনভেস্ট বেঙ্গলি আপনাদের চ্যানেল, সেখানে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। দেখুন, প্রথম আপনাকে যেটা মেনে চলতে হবে, আজকে আমরা পরপর টপ 6 পয়েন্ট যেগুলো কভার করব, এবং সেই জিনিসগুলো মনে রাখবেন যে আপনাকে শুধু মানতে হবে না, এটা একটা ফিলোসফি। ইনভেস্টমেন্ট ইজ আ ফিলোসফি। আপনি বারবার শুনে থাকবেন যে ইনভেস্টমেন্ট ফিলোসফি। তো ইনভেস্টমেন্ট ইজ আ ফিলোসফি, এবং এই ফিলোসফিতে এই যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলোকে আপনাকে একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে, তাই নয়, মেনেও চলতে হবে। প্রথম পয়েন্ট, পাওয়ার অফ কম্পাউন্ডিং, অর্থাৎ কম্পাউন্ডিং পাওয়ার আপনাকে মাথায় রাখতে হবে। কীরকম? ধরুন যে আমরা কি করি জানেন তো, আমরা খুব সহজভাবে হিসাব করি। যেমন ধরুন, আপনি ভাবলেন যে আমি একটা ব্যাংকে টাকা রাখলাম, বা আমি একটা স্টক মার্কেটে টাকা রাখলাম, বা আমি অন্য কোনো জায়গায় টাকা রাখলাম। আপনাকে বলা হলো যে এখানে না 12% করে ইন্টারেস্ট দেওয়া হয়। আপনি হিসাব করবেন যে 12% ইন্টারেস্ট মানে বছরে আমি যদি 1 লক্ষ টাকা রাখি, আমি 12,000 টাকা ইন্টারেস্ট পাবো। কি তাই তো? আমিও আগে সেরকম করতাম, কিন্তু এটা এত সহজ অঙ্ক না, এটা জটিল অঙ্ক। এমন একটা জটিল অঙ্ক যে জটিলতাটা স্টক মার্কেটের ক্ষেত্রে যেটা কাজ করে, সেই জটিলতাটা আপনার আদতে উপকার করবে। যেমন ধরুন, 12% হারে আপনি যদি 1 লাখ টাকা রাখেন, এবং আপনি যদি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের কথা বলেন, তাহলে 12% হারে মানে 1 লাখ টাকার 12%, অর্থাৎ 12,000 টাকা, আপনি 25 বছর টাকা রাখলে আপনি 3 লক্ষ টাকা ইন্টারেস্ট পাবেন। খুব স্বাভাবিক, 12,000 ইন্টু 25। আপনি এটাই হিসাব করবেন যে আমি 1 লাখ টাকা রেখেছি, 12% মানে প্রতি বছর 12,000 করে পাবো। কিন্তু না, স্টক মার্কেটে যেটা কাজ করে সেটা হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্ট, অর্থাৎ সুদের ওপর সুদ, তার ওপর সুদ, তার ওপর সুদ। অর্থাৎ প্রথমে ধরুন 1 লক্ষ টাকার ওপর 12% হারে 1,12,000 টাকা হলো 12,000। পরের বছর 1,12,000 টাকার 12% আপনি ইন্টারেস্ট পাবেন। অ্যাকচুয়ালি ইন্টারেস্ট না, কম্পাউন্ডিং হবে। তো যাই হোক, আমি আপনাদের হিসাবের সুবিধার্থে বোঝাচ্ছি। তো যাই হোক, গ্রোথ যেটা হবে যদি কম্পাউন্ডিং ইন্টারেস্ট হয় স্টক মার্কেটে, 1 লাখ টাকা আপনি যদি রাখেন, 25 বছর আপনি যদি রাখেন, আপনারা ক্যালকুলেটারে দেখুন, 1 লক্ষ টাকা রাখা হয়েছে, 12% ইন্টারেস্ট করা হয়েছে, এবং 25 বছর রাখা হয়েছে, আপনি টোটাল রিটার্ন পাচ্ছেন 17,06 টাকা মতো। এবং তার মধ্যে আপনি যেটা রিটার্ন বা গ্রোথ বা এক্সট্রা টাকা পাচ্ছেন 1 লাখ টাকা ইনভেস্ট করে, সেটা পাচ্ছেন 16,06 টাকার মতো। অর্থাৎ আপনি সিম্পল ইন্টারেস্টে, আমার সাধারণ মাথায় কম্পিউটারের বাইরে বা কম্পাউন্ডিং হিসাবের বাইরে, আমরা সিম্পল ইন্টারেস্ট করে যেটা অ্যাকচুয়ালি আমরা 3 লাখ ভাবছিলাম, সেটা 16 লাখ। এটা কি বলা হয়? পাওয়ার অফ কম্পাউন্ডিং। এটাকেই আইনস্টাইন বলেছিলেন যে পৃথিবীর 8ম আশ্চর্য। দ্বিতীয়ত, বেশিরভাগ ক্ষেত্রে ব্লু চিপ স্টক চুজ করুন। অর্থাৎ ধরুন, আমরা না সবসময় গ্রোথ 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 ইত্যাদি ভাবতে গিয়ে নানা রকম জিনিস ভাবি। আমরা ভাবি যে জিনিসটা এত বড় হয়েছে, তার আর বড় হওয়ার কোনো সুযোগ নেই, আর যারা ছোট আছে তারাই সবসময় খুব বড় হবে। ধরুন, আপনাকে বলা হলো যে আপনি একটা আইপিএল টিম করবেন, সেই আইপিএল টিমে আপনি ক্যাপ্টেন হিসাবে আপনি কি বিরাট কোহলিকে রাখতে চাইবেন, নাকি আপনি আপনার পাড়ায় একটা ছেলে খুব ভালো ক্রিকেট খেলে, 4-6 মারে, আপনার মনে হয় বড় হয়ে খুব বড় ক্রিকেটার হবে, তাকে ক্যাপ্টেন হিসেবে রাখবেন? ভেবে দেখুন, নিশ্চয়ই বিরাট কোহলি। কেন? তার কারণ হচ্ছে বিরাট কোহলিকে আপনি দেখেছেন যে দুর্দান্ত ক্রিকেট খেলে, বিগত কয়েকটা বছর ধরে পৃথিবী কাঁপিয়ে এসছে। বিরাট কোহলি ক্রিকেটের রাজা, সেই ক্রিকেটটা ভালো খেলবে। কিন্তু যদি আপনার পোর্টফোলিওটাকে আপনার একটা টিম, কারণ স্টক মার্কেট ইজ আ গেম অলসো, একটা স্পোর্টিংলি আপনাকে নিতে হবে। এটা খুব বোরিং শুনতে লাগে বাইরে থেকে, কিন্তু আপনি যখন এর অন্দরে ঢুকবেন দেখবেন এটা একটা খুব
গেমিং একটা বিষয়, খুব স্পোর্টিং একটা সাবজেক্ট। ধরুন 15টা 16টা 17টা যে কটা আপনি স্টক রাখেন, ভাববেন এটা একটা আপনার প্লেয়ার। সেই প্লেয়ারে আপনি কি সবসময়, হ্যাঁ নতুনদের স্কোপ দেওয়া উচিত, কিন্তু কতজন, সব নতুনদের তো দেবেন না। সেই জন্য যখন আপনি পোর্টফোলিও বানাবেন, সেই পোর্টফোলিওতে মনে রাখবেন যারা টেস্টেড, যারা দীর্ঘদিন ধরে কাজ করে এসছে ওই ফিল্ডে, যারা দীর্ঘদিন ধরে প্রমাণ করে এসছে যে তারা অনেক বড় হতে পারে, তাদেরকেই নেওয়া উচিত। আমি রেকমেন্ড করব আমার তরফ থেকে 80% পোর্টফোলিও, যদি 10টা স্টক থাকে তার মধ্যে 8টা, যদি 15টা স্টক থাকে তার মধ্যে অন্তত 12টা, 80% পোর্টফোলিও আপনি অবশ্যই ব্লু চিপ কোম্পানি রাখবেন। প্রথম 100টা কোম্পানি বা প্রথম 50টা কোম্পানির মধ্যে রাখবেন, তাহলে আপনার সেফটি অনেক বেশি। ব্লু চিপ কোম্পানি কি পড়ে না? হ্যাঁ পড়ে, কিন্তু চান্স অনেক কম, এদের বাউন্স ব্যাক করার ক্ষমতা অনেক বেশি। এবং ধরুন আজকে আপনাদের একটা কথা বলি, খুব ছোট আপনার আশপাশের শহরে একটা ধরুন কেউ সফটওয়্যার তৈরি করে, কেউ আইটি সফটওয়্যার তৈরি করে, তার 5 বছর ধরে লস হচ্ছে, সে কি করবে? সে সেই সফটওয়্যার কোম্পানিটা 4-5 জনকে নিয়ে যেটা বানিয়েছিল সেটা বন্ধ করে দেবে, তার কারণ তার কাছে আর্নিং সোর্স নেই। কিন্তু টিসিএস এর যদি পরপর 2টো কোয়ার্টার কিংবা পরপর 2টো বছর লসও হয়, তারা করে না, তারা প্রফিট করে। কিন্তু আমি বলছি ধরে নিন টিসিএস এর যদি পরপর 2 বছর লসও হয়, টাটার কাছে এনাফ মানি আছে টিসিএস এ সেই টাকাটা দিয়ে সেই লসটাকে তারা পুষিয়ে দিতে পারবে এবং ওই 2-3 বছর ধরে কোম্পানিটাকে টেনে তারপরে প্রফিটেবিলিটির জায়গায় নিয়ে যেতে পারবে। সেই জন্য সব সময় চেষ্টা করবেন ব্লু চিপ কোম্পানি নেওয়ার। 80% অন্তত অতিরিক্ত লোভ করবেন না এবং এটা ভাববেন না যে স্টক মার্কেটে আপনাকে 30-40%ই ইন্টারেস্ট প্রতি বছর জেনারেট করতে হবে। মনে রাখবেন 15, 16, 17, 18 মানে 15 থেকে 18% যদি কনসিস্টেন্টলি আপনি পেয়ে থাকেন, সেটা অনেক বড় প্রাপ্তি লং টার্মে গিয়ে। তৃতীয়ত হচ্ছে ডাইভার্সিফিকেশন। দেখুন ডাইভার্সিফিকেশন খুব ইম্পর্টেন্ট। আপনি করোনার সময় যদি খেয়াল করে থাকেন যে ওই সময় সমস্ত স্টক পড়ে গেছিল, কিন্তু ফার্মাসিউটিক্যালের যে স্টকসগুলো আছে তার কিন্তু শেয়ার বাড়ছিল। নিফটি 50 সেন্সেক্স ধসে যাচ্ছিল, কিন্তু ফার্মাসিউটিক্যাল বাড়ছিল। সেই জন্য সমস্ত খারাপের মধ্যে কিছু কিছু ভালো থাকে, আবার সব কিছু পৃথিবীতে ভালো হতে পারে না। সেই জন্য আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন। আমরা ডাইভার্সিফিকেশনের আগে মানে না করার ক্ষেত্রে যে ভুলটা করি সেটা হচ্ছে ইমোশন। আমরা কোনো কোম্পানি বা কোনো বিশেষ জিনিসপত্র ইউজ করে ভাবি যে এটা আমার খুব প্রিয়, খুব কাছে, সুতরাং এখানেই সব টাকা ঢেলে দেবো। এটা খুব বোকামির কারণ। সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে স্টক সবসময় ডাইভার্সিফাই করবেন। কিছু ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে কিনবেন, সব ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে কিনবেন না। কিছু টেকনোলজি থেকে কিনলেন, আপনি টিসিএস, ইনফোসিস, উইপ্রো কিনলেন টেকনিক্যাল সেক্টর থেকে, সব টাকা ওইখানে দেবেন না। কিছু ম্যানুফ্যাকচারিং থেকে কিনলেন, কিছু এফএমসিজি থেকে আইটিসি কিনলেন, হিন্দুস্তান ইউনিলিভার কিনলেন, সব টাকা একই সেগমেন্টের বা একই সেক্টরে দিয়ে দেবেন না। আপনি ডাইভার্সিফাই করুন। ডাইভার্সিফাই মানে কিন্তু এই নয় যে অনেকগুলো শেয়ার কেনা। আপনি ধরুন ডাইভার্সিফাই করব ভাবলেন, ভেবে আপনি সিপ্লা, সানফার্মা, লুপিন, ডক্টর রেড্ডিস, জাইডাস, ক্যাডিলিয়া এই সমস্ত 5টা স্টক কিনে ভাবলেন আপনি ডাইভার্সিফাই করে ফেলেছেন। না, এই সব কটা স্টক কিন্তু ফার্মা স্টক। সুতরাং আপনি ফার্মা, টেকনোলজি, ম্যানুফ্যাকচারিং, এফএমসিজি সমস্ত সেক্টর মিলিয়ে ডাইভার্সিফাই করবেন। সব সেক্টর থেকে আপনি ধরুন 5টা সেক্টর চুজ করলেন, এই 5টা বা 4টে সেক্টরের টপ 2 বা টপ 3 কোম্পানি আপনি চুজ করলেন, সেই কোম্পানির মধ্যে আপনার টাকাটা রাখলেন এবং আপনার মনে হলো এই সেক্টরের মধ্যে 2-3টে মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানি যারা আছে তারা খুব ভালো, সেখানে আমি ইনভেস্ট করতে পারি, সেখানে করুন। মিড ক্যাপ বা স্মল ক্যাপে আবারও বলছি 70-80% পোর্টফোলিও লার্জ ক্যাপে রাখার পর বাকিটা ইনভেস্ট করবেন। চতুর্থত কনস্ট্যান্টলি ইনভেস্ট করা, অর্থাৎ টানা ইনভেস্ট করা। ওয়ারেন বাফেট 80 বছর ধরে ইনভেস্ট করছেন, তারপরে আজকে ওয়ারেন বাফেট হয়েছে। অথচ যে মানুষটা 8 মাস ইনভেস্ট করছেন না, তারা এসে কমেন্টে আমাদের বা কখনো দেখা হলে বলছেন যে আমার ওয়ারেন বাফেটের তো এত টাকা কী করে হলো, আমার তো হয়নি। আপনাকে মনে রাখতে হবে এক্সপিরিয়েন্সটা কতটা, সময়টা উনি কতটা দেখেছেন এবং সবথেকে বড় কথা উনি টানা ইনভেস্ট করে গেছেন। দ্য ইকোনমিক্স টাইমস বলছে যে ওয়ারেন বাফেটের বর্তমানের
যে ওয়েলথ নেটওয়ার্থ সেটা প্রায় 120 বিলিয়ন ইউএসডি, এবং তিনি প্রথম ইনভেস্ট করছেন, ওয়ারেন বাফেট প্রথম ইনভেস্ট করেছিলেন 1942 সালের 11ই মার্চ। তিনি তার প্রথম ইনভেস্ট করেন $114.75 দিয়ে, অর্থাৎ এই $114.75 থেকে আজকে $100 বিলিয়ন আসতে কিন্তু ওনার 80 বছর লেগে গেছে। এবং কার লেগেছে? পৃথিবীর সেরা ইনভেস্টারের। সুতরাং আপনি ভাববেন না যে কাল সকালেই আপনি টাকা রেখে শেয়ার মার্কেট থেকে বড়লোক হয়ে যাবেন। আর এই কনসিস্টেন্টলি ইনভেস্ট করার সূত্রে বলে রাখি আমাদের আজকে 5 নম্বর পয়েন্ট, ডু এসআইপি। স্টক মার্কেটে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে একটা কথা খুব চলে যে আপনাকে স্টক মার্কেটে সব থেকে বেশি যেটা করতে হবে, সেটা হচ্ছে কিছু না করা। অর্থাৎ এসআইপির কথার অর্থ কি, আমরা আগে অনেকগুলো এপিসোডে বলেছি, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনি মিউচুয়াল ফান্ড হোক, আপনার যদি কোনো ব্লু চিপ কোম্পানি মনে হয় যে খুব ভালো লাগছে, টিসিএস হতে পারে, ইনফোসিস হতে পারে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হতে পারে, আপনি সেই কোম্পানির উপর ভরসা করে হন, মাসে মাসে একটা টাকা লাগিয়ে, বা আমি বলবো রেকমেন্ড করব ব্লু চিপ মিউচুয়াল ফান্ডে বা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে। এগুলো বুঝতে হলে আমাদের এইগুলো নিয়ে আলাদা এপিসোড আছে, ব্লু চিপ মিউচুয়াল ফান্ড কি, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কি, আপনারা দেখতে পারেন। এবং এই সমস্ত মিউচুয়াল ফান্ড কিংবা বড় বড় স্টকে আপনি মান্থলি একটা করে টাকা রাখতে থাকুন। আপনার খবর রাখারও দরকার নেই যে যদি আপনি লং টার্মে দীর্ঘ 15-20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চান, যে আপনার খবর রাখারও দরকার নেই যে সেই স্টক এখন বেড়ে আছে না কমে আছে। তার কারণ যখন বেড়ে থাকবে তখন আপনি একটু একই টাকা দিয়ে কম স্টক পাবেন, যখন কমে থাকবে তখন আপনি একই টাকা দিয়ে একটু বেশি স্টক পাবেন। কিন্তু আলটিমেটলি যেটা আপনার সব থেকে বেটার হবে সেটা হচ্ছে অ্যাভারেজ, এবং এই অ্যাভারেজের জন্য আপনি কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন। সেই জন্য বিয়ারিশ মার্কেটে এসআইপি বন্ধ করবেন না বলে আমরা এর আগে একটা এপিসোডও বানিয়েছিলাম। আপনি যেটা স্টক মার্কেটে যদি খুব বেশি সময় না থাকে তাহলে যেটা করতে পারেন, মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন লং টার্ম ওয়েলথ গেনের জন্য। আর যদি মনে করেন যে শেয়ারেও এসআইপি করবেন, মিউচুয়াল ফান্ডে যেটা সুবিধা, আপনি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা যে কোনো অ্যামাউন্টের এসআইপি করতে পারেন। আর শেয়ারে এসআইপিও যদি করতে চান তাহলে খেয়াল রাখবেন কোন শেয়ারে ইনভেস্ট করছেন, সেখানে একটা বা দুটো করে শেয়ার প্রতি মাসে একটা ডিসিপ্লিন ওয়েতে কিনছেন, সেটাও করতে পারেন। আপনার কিন্তু টাকা ডেফিনেটলি লং টার্মে গিয়ে বাড়বে এসআইপি করলে। এবং শেয়ার মার্কেটে তারাই প্রফিট করে যারা ডিসিপ্লিন মেনটেন করতে পারে। এসআইপি কিন্তু আপনার ডিসিপ্লিন আনবে। এবং শেষ পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, আপনার আশা খুব দ্রুত ছাড়বেন না। দেখুন, উত্থান পতন সব কিছু থাকতে পারে, কিন্তু আশা ছাড়বেন না। একটা জিনিস ভাবুন, আপনারা ছোটোবেলাতেও শুনতেন যে আপনাদের বাবা মারা বলতো যে জিনিসপত্রের যা দাম চলবে কি করে। আজকে আপনি বলেন, কালকে আপনার ছেলেমেয়েরা বলবে। আমিও ছোটোবেলায় আমার বাবা মাকে বলতে শুনেছি, আমিও বলি, আমার বন্ধু বান্ধবরাও বলে যে জিনিসপত্রের যা দাম চলবে কি করে। অর্থাৎ যে কোনো কোম্পানি বলুন, জিনিসপত্র বলুন, তার ভ্যালুয়েশন বেড়েই চলেছে। 1980 সালে গিয়ে লোকজন ভাবতেন যে 1950 সালে কত সস্তা ছিল, 2000 সালে গিয়ে লোকে ভাবতেন 1980 সালে জিনিসপত্র কত সস্তা ছিল। আজকে 2022-এ কল্পনা করুন, আপনি ভাববেন যে 2000 সালে আলুর কিলো, চালের কিলো, ডালের কিলো কত সস্তা ছিল। সুতরাং জিনিসপত্রের দাম কিন্তু ক্রমশ বাড়বে, এবং সেই হিসাবে এই যে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন আছে না, এটা ক্রমশ বাড়বে। নিফটি 50 সেন্সেক্সকে দেখুন, লং টার্মে ক্রমশ বেড়েছে। 1-2 বছরের জন্য ঝটকা আসতেই পারে, সেখানেও যদি আপনার এসআইপি থাকে তাহলে ঝটকা এলে জানবেন আপনার লাভ হয়েছে, স্টক মার্কেট নেমে গেলে জানবেন আপনার লাভ হয়েছে। সুতরাং আপনি স্টক মার্কেটে সহজে আশা ছাড়বেন না। বিয়ারিশ মার্কেট আসছে, অনেকটা চলছেও বটে। আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট রাখুন, এই সময় টাকা তুলে নেবেন না। এবং এই 6টা পয়েন্ট মেনে যদি ডিসিপ্লিন ওয়েতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে লং টার্মে আজ থেকে 20-25 বছর বাদে কনফার্ম লিখে রাখুন আপনি কোটিপতি হবেন। তো আজকে এখানেই শেষ করব। শেষ করার আগে আমার একটা গানের চ্যানেল রয়েছে, ডেসক্রিপশন বলুন বা টাইটেল বলুন, সেখানে গানের চ্যানেলটা মেনশন করা রয়েছে। আমার নাম অরিজিৎ চক্রবর্তী, আমার নামই চ্যানেল রয়েছে। বাংলা গান শুনতে ভালোবাসলে সেখানে গিয়ে একটু প্লিজ সাবস্ক্রাইব করে আসবেন বা গান শুনে আসবেন। আর সব থেকে বড় আপডেট,
যে আমি 50,000 সাবস্ক্রাইবারের পর ঘোষণা করেছিলাম যে আমাদের নিজস্ব একটা অ্যাপ আসতে চলেছে। সেই নিজস্ব অ্যাপটা প্রায় তৈরি হয়ে গেছে, একটু টেস্টিং চলছে, আর কয়েক দিনের মধ্যেই সেই অ্যাপটা লঞ্চ হচ্ছে। আপনারা পাশে থাকুন এই ভিডিওটার এবং পুরো চ্যানেলটার, এবং আপনাদের থেকে আগাম প্রার্থনা করছি যে আমাদের যে উদ্যোগ সেই অ্যাপটা নিয়ে সেটার পাশে থাকবেন। কি বিস্তারিত পরবর্তী এপিসোডগুলোতে বলবো। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।